প্রবলেম থেকে যে গ্রাফ থিওরি সূচনা হলো, তারপর এটা ইম্পর্টেন্স গুলো নিয়ে কথাবার্তা বলছি। আজকে শুরু করবো হচ্ছে থিওরেম, যে যদি কোনো একটা ইউভি ওয়ার্ক থাকে গ্রাফ, তাহলে আমরা প্রমাণ করতে পারি যে ওখানে একটা পথ আছে। তো এখন আমরা আগের দিনের পড়াটা রিকল করি যে ওয়ার্ক বলতে কি বোঝায় আর পথ বলতে কি বোঝায়। ওয়ার্ক বলতে আমি বুঝেছিলাম যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যাওয়ার সময় আমি চাইলে একাধিক নোট বারবার ভিজিট করতে পারি বা একই এজ বারবার ভিজিট করতে পারি, ঠিক আছে। আর পথ হতেছে যে এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যাওয়ার সময় ইন দ্য মিডল কোনো নোড অথবা এজ একবারে বেশি দুইবার ভিজিট হবে না। তো মনে করো যে সাপোজ দেয়ার ইজ এ ইউভি ওয়াক, তো ডব্লিউ হচ্ছে তোমার ওয়াক, ডব্লিউ দিয়ে ওয়াক হচ্ছে, তো ওয়াকে ভি0 ভি1 থেকে শুরু করে ভিকে পর্যন্ত নোটগুলো আছে। তো আমি মনে করি যে ভি0 হচ্ছে ইউ আর ভিকে হচ্ছে ভি। তো আমরা এখন স্টেপ 1 এ চেক করব যে কোনো ভার্টেক্স বা নোড রিপিট করতেছে কিনা। যদি কোনো ভার্টেক্স রিপিট না করে, তো তার মানে কি, ভার্টেক্স রিপিট না করলে দেন দ্য ওয়ার্ক ইটসেলফ ইজ অলরেডি এ পথ। তো স্টেটমেন্ট হচ্ছে অলরেডি ট্রু। আচ্ছা, তারপর মনে করলাম যে কোন একটা ভার্টেক্স রিপিট করছে। assume some vertex appears more than once in the walk, তো মনে করলাম যে ইউ হচ্ছে ভি0 এন্ড তারপরে হতেছে তোমার ভি0 থেকে ভি1 ভি2 ভি3 আবার ভি2 ভি3 আসছে আমি। তো এখানে কি হয়েছে, এই যে দেখো আমি প্রথম ভি0 থেকে যাত্রা শুরু করছি, এরপর ভি1 এ গেছি, ভি2 তে, ভি3 তে গিয়ে আবার ভি2 তে আসছে। তাহলে কি হয়েছে, ভি2 ভার্টেক্সটা আমার দুইবার আসছে। তো ভি2 দুইবার যেহেতু রিপিট করছে, তার মানে কি এই ভি2 ভি3 ভি2 এই তিনটা মিলে একটা সাইকেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই তিনটা মিলে একটা সাইকেল তৈরি হয়ে গেলে আমরা হচ্ছে যেটা করতে পারি যে আমরা এই সাইকেলটাকে ডিলিট করে দিলাম, যে উই ক্যান ডিলিট দ্য রিপিটেড সেকশন বিটুইন দ্য টু অকারেন্সেস অফ দ্য সেম ভার্টেক্স। তো তখন আমার কি হবে যে আমরা হচ্ছে ওই ভি0 আর ভিকে, যেহেতু ভি0 আর ভিকে ইউ আর ভি হিসেবে কল্পনা করছি, তো এখানে হচ্ছে ডিরেক্ট ভি0 জায়গায় ইউ আর ভিকের জায়গায় ভি লিখছি। তো আমরা যদি ওই ফর্মস এ সাইকেল, তো রিপিটেড সেকশন বিটুইন দ্য টু অকারেন্সেস, তো রিপিটেড সেকশনটা যদি আমি ডিলিট করে দিই যে ভি2 ভি3 ভি2, তো আমরা হচ্ছে রিপিট সেকশন এইটা ডিলিট করে দিই, ঠিক আছে। তো ডিলিট করে দিলে পাইতেছে হচ্ছে ইউ ভি1 ভি2 ভি4 আর ভি। তো এখন দেখো এখানে এটাও কিন্তু আমরা একটা ভ্যালিড ওয়াক হিসেবে বলতে পারি, যেহেতু ওয়াকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নাই। কিন্তু এখানে যে বিষয়টা হতেছে যে এখানে যেহেতু কোনো রিপিটেড নোট নাই, তো এটাকে আমরা তখন পথ বলতে পারবো। তো এখানে যদি আরো কিছু আমার রিপিটেড নোট থাকতো, তখনও কিন্তু আমরা একইভাবে রিমুভ করে দিতাম, যে নোটগুলা রিপিটেড হওয়ার কারণে সাইকেল তৈরি হচ্ছে, ওই নোটগুলাকে যদি আমি ডিলিট করে দিতাম, তখন কিন্তু আবার আমি একটা যে এভাবে ডিলিট করতে করতে যতক্ষণ পর্যন্ত না পুরাটা হতেছে রিপিটেড নোট মুক্ত হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমি যদি ডিলিট করতে থাকি, তারপর আলটিমেটলি যেটা পাবো, যেই ওয়ার্কটা পাবো সেখানে কোনো রিপিটেড ভার্টেক্স থাকবে না। তো ওইটাতে আমরা তো রিপিটেড ভার্টেক্স ছাড়া যেই ওয়ার্কটা পাওয়া যাবে, ওইটাকে তখন আমরা একটা পথ বলতে পারবো, ঠিক আছে। তাইলে আমি যদি প্রসেসটাকে সংক্ষেপে বলি, যে একটা ওয়ার্ক আমি দেখলাম, তো দেখার পরে ওয়ার্কের মধ্যে যেহেতু রিপিটেড নোট থাকতে পারে, তো আমরা যেটা করতে পারি যে রিপিটেড নোটগুলোকে নিলে যে সাইকেলটা তৈরি হয় ওগুলোকে রিমুভ করে দিব। এরকম রিমুভ করতে করতে এরপর যখন এমন সিচুয়েশন হবে যে একটাও রিপিটেড নোট নাই, তখন আমরা স্টপ করবো। স্টপ করলে যেটা পাওয়া যাবে সেটা একই সাথে একটা ওয়াক এবং একটা পথ। কারণ ওয়াকের বৈশিষ্ট্য হলো যে রিপিটেড নোট থাকতে পারে, নাও থাকতে পারে। পথের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো রিপিটেড নোট থাকবে না। তো এখান থেকে আমার প্রমাণিত হয় যে রিপিটেড তোমার হচ্ছে এভরি ইউভি ওয়াক ইন এ গ্রাফ কন্টেইনস এ ইউভি পথ। মানে আমি হচ্ছে যে কোনো ওয়াক থেকে রিপিটেড নোট বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটা একটা পথ হয়ে যায়, ঠিক আছে। তো তার মানে কি একটা ওয়াকের মধ্যে আমার একটা পথ থাকে। আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে পড়ছিলাম, দেখাটা একটু বড়। আচ্ছা, তো
তোমার হচ্ছে ফার্স্ট ক্লাসে যে গ্রাফের স্লাইডটা দিয়েছিলাম সেখানে পড়াইছিলাম যে কানেক্টেড গ্রাফ বলতে কি বোঝায়, যে একটা গ্রাফকে আমরা কানেক্টেড বলবো যদি সেখানে কোনো পথ থাকে, ঠিক আছে? যদি পথ না থাকে তখন এটাকে আমরা কি বলবো, যে ডিসকানেক্টেড। আচ্ছা, এরপরে কি আসতেছে যে ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ। ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ হইতেছে যে আমরা একটা গ্রাফের মধ্যে যেই নোটগুলোর মধ্যে পথ আছে ওগুলার কানেকশন দিয়ে দিতে দিতে যতটুকু পর্যন্ত আমার নোটগুলো নেওয়া যায়। মনে করো যে এখন তোমার একটা গ্রাফের মধ্যে কতগুলো ডিসকানেক্টেড নোড আছে, তো ওগুলোর মধ্যে তো আমি কানেকশন দিয়ে দিতে পারবো না। তো যতটুকু পর্যন্ত আমি কানেকশন দিয়ে একটা পথ বানাইতে পারবো, একটা পথ পাইতেছি এবং যতটুকু পর্যন্ত কানেকশন দেওয়া যাচ্ছে ওইটুকু পর্যন্ত নিয়ে আমরা একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ করবো, ঠিক আছে? তো এখন তোমরা এই ছবিটা দেখে বলো তো এখানে ম্যাক্সিমাম কানেক্টেড সাবগ্রাফ কোনটা কোনটা বলা যায়? কেউ কি আসো নাকি সব জয়েন দিয়ে ঘুমাইতেছো? এই কেউ কি আসো? আসি ম্যাম। আচ্ছা, কি বাসায় বসে আছো নাকি ট্রেনে বা বাসে? ম্যাম বাসায় আছি ম্যাম। ঠিক আছে, আমি তাহলে রোল কল করি। এখন আমি চোখের পলকে, যে দেখো 29 জন আসছে, চোখের পলকে 40 জন হয়ে যাবে। ম্যাজিক। আচ্ছা, দেখি কামরুল হাসান আছো? প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, সালমা সাইমা, রামিসা আফরিন দিনা, প্রেজেন্ট ম্যাম। এমডি আসাদুজ্জামান সিজান, প্রেজেন্ট ম্যাম। কাজী সাদিয়া আলম। আচ্ছা, কাজী সাদিয়া আলম মেসেজ দিয়েছে, ও প্রেজেন্ট। আচ্ছা, তোমার দেখতে পাইছি হাত নাড়ানো। তারপরে খাদিজা খানম, মুসাম্মদ জান্নাত আক্তার, প্রেজেন্ট ম্যাম। তারপর দেখো মাহির মুহাম্মদ, ম্যাম। এমডি শাহিদুর রহমান, প্রেজেন্ট ম্যাম। আবাজ আহমেদ আসিফ, ইয়েস মিস। আফরোজা আক্তার মিম, ইয়েস ম্যাম। মোহাম্মদ আব্দুল আহাদ, ইসমাত জাহান, প্রেজেন্ট ম্যাম। পরশ সাহা, ইয়েস ম্যাম। আবিদ আব্দুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। এমডি তায়ামুল ইসলাম সাইমন, ইয়েস ম্যাম। প্রান্ত রয়, ইয়েস ম্যাম। আশফাক সরকার আবিদ, প্রেজেন্ট ম্যাম। নিশান চাকমা, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি সাব্বির হোসেন, প্রেজেন্ট ম্যাম। লামিয়া ইসলাম, প্রেজেন্ট ম্যাম। আতাহার ইশরাক রায়েদ, প্রেজেন্ট মিস। তারপরে স্বপ্নীল দাস, প্রেজেন্ট ম্যাম। এমডি রাকিবুল হাসান রিফাত, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল খায়ের আখি, প্রেজেন্ট ম্যাম। মেহতাহুল জান্নাত, প্রেজেন্ট ম্যাম। এমডি শৌকত আকবর আলামিন, তরিকুল ইসলাম পর্বত, আমির হামজা, এমডি আশফাকুল ইসলাম, শরীফুল হাসান নিপু, এমডি লিমন,
নুসরাত জাহান তিথি, আলিফ হোসেন, Yes, ma'am. উম্মে সানজিনা জেরিন, Ma'am. এমডি মাহিনুর রহমান খান, তৌহিদ আহমেদ ইমান, Yes, ma'am. মেহেদি হাসান, Present, miss. কাজী মিরাজুল ইসলাম, Yes, ma'am. ফাতেমা আক্তার ফাইজা, Present, ma'am. তাবাসসুম তামিমা। Present, ma'am. আচ্ছা, আচ্ছা আসো তো এখন আমরা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফের শওকত আকবর ডাকেন নাই তো। কি নাম? শওকত আকবর শওকত ডাকছি, তুমি ছিল না। মিস হয়েছে, তাহলে আমার নেট একটু স্লো করে তো ওই কারণে শুনতে পারি। আচ্ছা ঠিক আছে, আর কে আছো? আচ্ছা, শওকতের অ্যাটেন্ডেন্স দিয়েছি, আর কারো কি আছে যে পরে আসছো অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে খবর পেয়ে? আচ্ছা দেখো হচ্ছে কম্পোনেন্টের যে ব্যাখ্যাটা দিছি যে দ্য কম্পোনেন্ট অফ এ গ্রাফ জিআর ইজ ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ। আচ্ছা এখন দেখো একদম এই পাশে আর আর কিউ, ঠিক আছে? এই আর আর কিউর সাথে অন্য কারো কি তুমি কানেকশন দিতে পারবা? এই কথা বলি না কেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ কম্পোনেন্ট এগুলো চিহ্নিত করা। আর আর কিউর সাথে আর কোনো গ্রাফের কানেকশন দিতে পারবা বলো? No, ma'am. No, ma'am. তাহলে এই দুইটা মিলে আমার হচ্ছে কি হবে, একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ হবে না? আমি যদি পুরা ছবিটাকে একটা গ্রাফ বলি, আর আর কিউ মিলে কি হবে, একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ হবে, ঠিক আছে? এই আর আর কিউ মিলে যে ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ হলো, এটাকে আমি বলবো একটা কম্পোনেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। দেন তুমি যদি এইখানে এই গ্রাফের ক্ষেত্রে আসো যে এস ইউভি ডব্লিউটি, এখানে দেখো এই গ্রাফটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ। হ্যাঁ বলো। ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফটা আবার একটু বলবেন, বুঝতে পারতেছি না। ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ হতেছে যে মনে করো একটা গ্রাফ, মনে করো এই ছবিটা তো অনেকগুলা গ্রাফ অনেকগুলা মিলে তৈরি হচ্ছে, ঠিক আছে? অনেকগুলা অংশ একটা আরেকটার থেকে, তো এটার মধ্যে সবার সাথে কিন্তু সবার কানেকশন দেওয়া কি পসিবল? No, ma'am. আচ্ছা, যেই অংশটুকুর মধ্যে মানে তোমার যেই অংশটুকুর মধ্যে সব কানেকশন দেওয়া পসিবল, অতটুকু অংশ নিয়ে যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, ওইটাকে আমি বলবো ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ। যেমন দেখো আর আর কিউ, এই দুটার মধ্যে আমরা কানেকশন দিতে পারছি, কিন্তু আর কিউর সাথে অন্য যেইগুলা ওদেরকে কানেকশন দেওয়া পসিবল না ম্যাম। তাহলে আর কিউ মিলে কি তৈরি করছে, একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ, ঠিক আছে? তো ম্যাক্সিমাল আর একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফকে আমরা আবার কম্পোনেন্ট বলি। আচ্ছা তারপরে দেখো এখানে এইখানে ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফটা কি কি নোড দিয়ে গঠিত হয়েছে বলো তো? এই শুনতে পাইতেছো? ভি ডব্লিউ আর টি, ঠিক আছে? তাহলে কারণ দেখো এই কয়েকটা নোডের মধ্যে আমরা কানেকশন দিতে পারবো বা পথ আছে,
এই কয়েকটা নোডের মধ্যে সরাসরি কানেকশন আছে, তো এরা হচ্ছে ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ। এটা হচ্ছে একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ, বা এটাকে আমি একটা কম্পোনেন্ট বলতে পারি। মনে করো যে ওই সেভেন সিস্টার্স এর সাথে ওই ইন্ডিয়ার কানেকশন কি দিয়ে হয়েছে, একটা চিকেন নেক টাইপের একটা অংশ দিয়ে হয়েছে না? তো চিকেন নেক দিয়ে ওই চিকেন নেককে যদি আমি ভাগ করে দিতে পারি, ঠিক আছে, ওইটাকে যদি বোমা মেরে উড়াই দিতে পারি চিকেন নেকটাকে, তাহলে কি হয়ে যাবে, ইন্ডিয়া একটা আলাদা দেশ হয়ে যাবে, আর সেভেন সিস্টার্স এর ওরা হইতেছে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো পসিবল না ম্যাম। হ্যাঁ, আচ্ছা পসিবল না, কিন্তু মানে আমরা ওখানেও কিন্তু দেখো এই কম্পোনেন্ট বানাই ফেলতে পারি আমরা আলাদা। তো তাইলে ওরা এখন কি, ওরা ওই চিকেন নেকটা আছে, চিকেন নেকটা থাকার কারণে কি হয়েছে, ওই ইন্ডিয়ার সাথে ওদের কানেকশন দেওয়া গেছে, দেওয়ার কারণে ওরা হচ্ছে একসাথে হয়ে গেছে। আর যদি আমরা চিকেন নেকটা উড়াই দিই তখন কি হয়ে যাবে, ওরা দুটো আলাদা কম্পোনেন্ট হয়ে যাবে, কারণ তখন সেভেন সিস্টার্স এর মধ্যে ওরা নিজেরা কানেকশন দিয়ে একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ বানায় ফেলবে। আবার হইতেছে যে ইন্ডিয়া তো আছে এদিকে, ওদের নিজেদের মতো একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ। তো মনে করো যে আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের, মানে আমরা যে পাকিস্তানকে হারাইতে পারছি এটার পিছনে একটা কারণ কি ছিল, যে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সরাসরি কানেকশন নাই। ঠিক আছে, গ্রাফ থিওরি, তোমাদের জিও পলিটিক্স এর মধ্যে গ্রাফ থিওরি ঢুকা বসে আছে, যে আমরা এই বিভিন্ন দেশ যে সংঘাতে জড়ায়, তুমি যদি গ্রাফের মধ্যে ওদেরকে দেখো যে ওরা সংঘাতে জড়াচ্ছে, কারণ কি, প্রথম একটা কারণ দেখো যে ওরা পাশাপাশি আছে, এটা হচ্ছে খুবই কমন একটা কারণ যে পাশাপাশি আছে। তো আমরা যেহেতু পাশাপাশি আছে, কানেকশন আছে, তাইলে আমরা হচ্ছে একটু ওদের নাড়াচাড়া দিয়ে যদি ট্রাই করি ওদের দেশটা দখল করতে পারি কিনা। ঠিক আছে, এই হইতেছে ওদের মধ্যে মানে মাথার মধ্যে কাজ করে, যে মনে করে যে নর্থ কোরিয়া সব উন্নত উইপন নিয়ে বসে আছে, কিন্তু ওর সাথে কেউ খেলায় নামে না কেন, ওদের সাথে ওই যে সরাসরি কানেকশন নাই। তারপর আবার ওদের কাছে ওরকম আহামরি কোনো, যে ইরানের যেমন তেল আছে, বা ধরো অন্যান্য দেশের অনেক খনিজ সম্পদ আছে, ওরকম আহামরি কিছু নেই, এই জন্য ওকে কেউ খেলায় নিতেছে না। যদি থাকতো তাইলে দেখ একটা বাহানা ধরে ঠিকই এখানেও চলে আসতো। আচ্ছা, তো এটা হইতেছে আমার সেকেন্ড কম্পোনেন্ট। এরপরে দেখো পি একটা আলাদা বসে আছে, ঠিক আছে, পি আলাদা একটা জায়গায় বসে আছে, এরকম মনে করো অনেক দ্বীপ আছে, অনেক দ্বীপ দেশ আছে, কিন্তু তো ওরা যে একটা দ্বীপ, মানে কি ওদের পুরা চারদিকে পানি আর মাঝখানে ও একা, ঠিক আছে, মাঝখানে একটা স্থল, তাও কি ওকে আমরা কিন্তু দেশের মর্যাদা দিই। এরকম একটা দ্বীপ রাষ্ট্রের নাম বলো তো কেউ। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কি ম্যাম। হুম, মালদ্বীপ। মালদ্বীপ, হ্যাঁ। তো মালদ্বীপ কি হতেছে, চারদিকে পানি, মাঝখানে একটু স্থল, এই যে আইসোলেটেড নোড হতেছে এরকম। তো ও হচ্ছে একটা নোড নিয়েই একটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফ, একটা নোড নিয়ে ও একটা কম্পোনেন্ট, আবার একটা নোড নিয়ে আমরা ওকে একটা দেশ হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, বুঝছো? এবার বলো একদম রাইট সাইডের আমার কি হতেছে, কম্পোনেন্ট কি কি নিয়ে গঠিত হয়েছে? এই রাইট সাইডের কম্পোনেন্ট কি কি নিয়ে গঠিত হয়েছে? XYZ. হ্যাঁ, XYZ। তোমরা যদি মানচিত্রটা দেখো, পৃথিবীর ভূগোলকটা দেখো, তাহলে দেখবা আমাদের যে মহাদেশগুলা ভাগ করছে, এই মহাদেশগুলাও কিন্তু ভাগ করা হয়েছে এই যে কম্পোনেন্ট চিন্তা করে, যে কোন দেশগুলা কানেক্টেড আছে, ওইটা সব একসাথে কানেক্টেড দেশগুলা নিয়ে হইতেছে একটা মহাদেশ গঠিত হয়েছে। ওইখানেও কিন্তু তোমার এই যে কম্পোনেন্ট আর ম্যাক্সিমাল কানেক্টেড সাবগ্রাফের যে পড়াশোনাগুলা নিয়ে আসছে। ঠিক আছে, তো দেখো এই গ্রাফের ক্ষেত্রে তাইলে আমার হচ্ছে চারটা কম্পোনেন্ট আছে, তো এদের মধ্যে একটা হচ্ছে আইসোলেটেড নোড। আচ্ছা, তারপরে যেটা বলছে যে এ কম্পোনেন্ট ইজ এ ট্রিভিয়াল ইফ ইট হ্যাজ নো এজেস। তো এখানে যে কম্পোনেন্টের কোনো এজ নেই ওটাকে আমি ট্রিভিয়াল বলতেছি। তাহলে তোমরা বলতো এই ছবির ক্ষেত্রে ট্রিভিয়াল কোনটা? পি। হ্যাঁ, পি। ঠিক আছে, আর নন ট্রিভিয়াল হচ্ছে বাকিগুলো, যেগুলো এজেস ওগুলো। আচ্ছা, এরপর আইসোলেটেড ভার্টেক্স বলতে যেটা বলে বুঝি যে যার সাথে কারো কোনো কানেকশন নাই, ডিগ্রি জিরো, এখানে পি হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স। আচ্ছা,
এরপরে আবার একটা থিওরেম আসছে যে এভরি গ্রাফ উইথ n ভার্টিসেস এন্ড k এজেস হ্যাভ n মাইনাস k কম্পোনেন্টস। আচ্ছা, এখানে কি বলছে যে যদি একটা গ্রাফের n সংখ্যক নোড থাকে এবং k সংখ্যক এজ থাকে তাহলে কম্পোনেন্ট এট লিস্ট n মাইনাস k থাকবে। ঠিক আছে, তো এখন মনে করো এখানে এই গ্রাফটার যদি আমি দেখি যে এটার আমার বলছে n সংখ্যক নোড থাকলে এবং k সংখ্যক এজ থাকলে কম্পোনেন্ট থাকবে n মাইনাস k। তো দেখো এই গ্রাফের ক্ষেত্রে আমি যদি শুধু আর কিউ কে একটা গ্রাফ চিন্তা করি, ওর নোড আছে কয়টা? দুইটা। n হচ্ছে নোড সংখ্যা, তাহলে n ইজ ইকুয়াল টু 2, আর এখানে কম্পোনেন্ট তারপর হচ্ছে তোমার এজ সংখ্যা কত হবে? 1, k ইজ ইকুয়াল টু 1। তো আমার এখান থেকে থিওরেম অনুযায়ী বলছে যে ওর কম্পোনেন্ট সংখ্যা হবে n মাইনাস k, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1। তাহলে ও নিজে কি একটা কম্পোনেন্ট হচ্ছে না? ঠিক আছে, আবার যদি তুমি এই পুরা ছবিটাকে একটা গ্রাফ হিসেবে চিন্তা করো, তাহলে আমি যদি নোট সংখ্যা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হচ্ছে আমার n ইজ ইকুয়াল টু হচ্ছে 11। ঠিক আছে, এবার দেখি যে এজ সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9। এজ সংখ্যা হতেছে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এর সংখ্যা হচ্ছে 9। তাহলে আমার সূত্র অনুযায়ী ওর কম্পোনেন্ট সংখ্যা হবে n মাইনাস k, মানে হতেছে 11 মাইনাস 9 অ্যাট লিস্ট n মাইনাস k, মানে 9 বাদ দিলে হইতেছে কত? 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 2। তো অ্যাট লিস্ট 2 হ্যাঁ n মাইনাস k থাকবে অ্যাট লিস্ট। ঠিক আছে, হ্যাঁ অ্যাট লিস্ট কতটা বাদ করছে? তো এখন দেখো যে এইখানে এই প্রুফটা কিভাবে করছে যে যদি each edge added reduces this by at most 1। আচ্ছা, কিভাবে এজ, মানে তুমি যখনই মনে করো যে দুইটা নোট সেপারেটলি আছে, ঠিক আছে, দুইটা নোট সেপারেটলি আছে, আচ্ছা দুইটা নোট হচ্ছে সেপারেটলি আছে, ঠিক আছে, মনে করো এখানে হচ্ছে এ একটা নোট আর এখানে হচ্ছে বি আর একটা নোট। ঠিক আছে, তো দুইটা নোট সেপারেটলি থাকলে ওরা দুইটাই যেহেতু একটা একটার সাথে কানেক্টেড না, দুইটাই আইসোলেটেড নোট, তো তখন আমরা বলবো কম্পোনেন্ট সংখ্যা কত হবে? 2, যেহেতু কেউ কার সাথে কানেক্টেড না। তো এরপরে আমি যখনই ওদের মধ্যে একটা এজ দিয়ে দিব তখন কি হবে? এর সাথে বি কানেক্টেড হয়ে যাবে না? তো এর সাথে বি যখন কানেক্টেড হয়ে যাবে তখন দুজন মিলে কি করবে? একটা কম্পোনেন্ট হয়ে যাবে। তো তার মানে কি যখন একটা করে এজ অ্যাড করা মানে কি তোমার কম্পোনেন্ট সংখ্যা 1 কমায় ফেলা, এটাই বলছে এখানে each edge reduces this by at most 1। ঠিক আছে, তো একটা করে এজ কানেক্ট করলে একটা করে কমতে থাকে। তো যখন when k edges have been added, তো তখন k সংখ্যক এজ অ্যাড করলে তখন আমার দেখা যায় যে n থেকে মাইনাস k সংখ্যক তোমার হচ্ছে কম্পোনেন্ট থাকে, কারণ তুমি এজ বাড়াতে থাকবা আর কম্পোনেন্ট সংখ্যা হইতেছে কমতে থাকবে, কারণ এজ বাড়তে থাকলে একটার সাথে একটা কানেকশন হতে থাকবে। ঠিক আছে, তো মনে করো যে 7 সিস্টার্স আর হইতেছে ইন্ডিয়া আলাদা আলাদা আছে, তাহলে ওরা কি হইতেছে? দুইটা আলাদা দেশ হিসেবে আছে। তো যখনই আমি একটা চিকেন নেক দিয়ে কানেকশন দিছি, ওরা দুইটা মিলে কি হলো? এক হয়ে গেল। তখন কি হলো? আমার এজ সংখ্যা হইতেছে 1 দেওয়ার কারণে কম্পোনেন্ট সংখ্যা 2 থেকে 1 বিয়োগ করে 1, তোমার হচ্ছে কম্পোনেন্ট সংখ্যা হয়ে গেল 1। এবার মনে করো যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক আছে, তিনটা আলাদা দেশ হিসেবে আছে। তো তিনটা আলাদা দেশ মানে তিনটা আলাদা কম্পোনেন্ট আছে। আমি যদি ওদের মধ্যে কানেকশন দিয়ে দিই, ঠিক আছে, তো আমি যদি ওদের মধ্যে কানেকশন দিয়ে দিই, ওদের মধ্যে কানেকশন দেওয়ার জন্য কয়টা এজ লাগবে আমাকে বলো তো? তিনটা দেশের মধ্যে কানেকশন দিতে কয়টা এজ লাগবে? দুইটা। তাহলে তিনটা দেশের মধ্যে কানেকশন দিতে 2টা এজ লাগবে। কানেকশন দেওয়ার পর তিনটা মিলে কি হয়ে যাবে?
তাহলে তিনটা মিলে একটা দেশ হয়ে যাবে। তাহলে দেখো তিনটা দেশের মধ্যে n is equal to 3 আর h হচ্ছে 2, তাহলে 3 - 2 করলে কত আসে 1। তার মানে কি এই যে at least, ঠিক আছে, তখন হচ্ছে কম্পোনেন্ট হয়ে যায় একটা, এটাই এখানে বলছে। তো তুমি যদি এটার এক্সপ্লেনেশন ভুলে যাও, ঠিক আছে, পরীক্ষার সময় গিয়ে তখন ওই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, 7 সিস্টার, চিকেন লেগ, এগুলা নিয়ে একটু মানে তখন বানায়টা নিয়ে কিছু লিখে আসো, ঠিক আছে। মানে এগুলা যদি তুমি হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে কিছু লিখো তাও কিন্তু ভালো মার্কস দেওয়া যায়, এবং ওইটা দেখলে আরো তখন মানে ভালো লাগে যে তুমি ক্লাসে ছিলা, ঠিক আছে। বরঞ্চ দাড়ি কমা সহ নোটের মতো লিখলে ওইটাতে আর সন্দেহ কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে কাটেজ বা কাট ভার্টেক্স বলতেছি। যে কাটেজ বলতে ওইটাকে বোঝায় যে যেই এজটাকে আমি হচ্ছে মানে যে এজটাকে কেটে দিলে বা যে ভার্টেক্সটাকে আমি হচ্ছে মুছে ফেললে তোমার গ্রাফটা দুইটা আলাদা গ্রাফে বা দুইটা কম্পোনেন্টে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাকে এবার বলো যে আমাদের দেশের মধ্যে পদ্মা সেতুর কি ভূমিকা ছিল বলো তো? পদ্মা সেতু এত ইম্পর্টেন্ট ছিল কেন? আচ্ছা, নামাজ হইতেছে তো, নামাজের জন্য 2 মিনিট ব্রেক দিতেছি। এর মধ্যে তোমরা আমাকে বলবা পদ্মা সেতুর কি বৈশিষ্ট্যের জন্য ও এত বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের দেশে। কানেক্ট করার জন্য। আচ্ছা, তো পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুর মাধ্যমে কিন্তু কি হয়েছে আমার যে যে সাউথ বেঙ্গল যেটা বলে মানে দক্ষিণবঙ্গ, যে খুলনা, গোপালগঞ্জ, ওই সাইডটা কিন্তু আমি ধরো আমি যখন পর্যন্ত কুয়েট থেকে পড়াশোনা করছি 2022 সাল পর্যন্ত, তো তোমার হচ্ছে খুলনা যেতে হচ্ছে ট্রেনে 14 থেকে 15 ঘন্টা লাগতো। তারপরে হইতেছে তোমার লঞ্চে করে যাওয়া, মানে মাছ পথে হচ্ছে বাস হইতেছে একটা পয়েন্ট পর্যন্ত যাইতো, যে তোমরা এখন কোথায় যেন খাইতে চাও জায়গাটা, মাওয়া পর্যন্ত যেত। তো মাওয়া বা আরিচা পর্যন্ত যাওয়ার পরে আমরা হচ্ছে লঞ্চে করে একটা অনেকখানি আধা ঘন্টার রাস্তা লঞ্চে করে পার হয়ে আবার ওখান থেকে আবার একই কোম্পানির বাসে উঠতাম। অথবা ধরো আমরা হচ্ছে যদি মাঝপথে বাস থেকে থামতে না চাইতাম তখন ফেরি পারাপার হতো, তো ফেরিতে হচ্ছে বাসগুলো উঠে যেত। তো আমাদের সাথে কিন্তু খুলনার পুরা মানে ওই খুলনার ওই সাইডটা ডিরেক্ট কানেকশন ছিল না পুরা স্থলপথে। তো এই জন্য আমাদের মিনিমাম 8 ঘন্টা হাতে নিয়ে বের হওয়া লাগতো। তো সেই জায়গায় যখন আমরা পদ্মা সেতুটা তৈরি করছি তখন কি হয়েছে, তখন পদ্মা সেতুর মাধ্যমে আমাদের ওই বাংলাদেশের দক্ষিণবঙ্গের সাথে এই ঢাকা বলো বা পুরা দেশের একটা কানেকশন তৈরি হয়েছে স্থলপথে, ঠিক আছে। যে এখন আর আমাকে জলপথের হেল্প নেওয়া লাগতেছে না, ওটা জলপথ ছাড়াই আমি স্থলপথে একটা কানেকশন দিতে পারছি। তার মানে কি পদ্মা সেতু হচ্ছে দক্ষিণবঙ্গকে বাংলাদেশের সাথে কানেক্ট করছে, ঠিক আছে। এখন পদ্মা সেতুটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কি হবে, দক্ষিণবঙ্গ বাংলাদেশ মানে আমার হইতেছে এই ঢাকা বা এই পুরা অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার কিন্তু দক্ষিণবঙ্গ এরকম হয়েছে আমরা অনেক বেশি বৃষ্টি পড়তেছে, বন্যা টন্যা, এবং এই কারণে দেখা গেছে যে আমরা 2-3 দিন পিছিয়ে দিছি যাওয়াটা। যে এখন এই অবস্থায় তো পানি দিয়ে যাওয়া পসিবল না লঞ্চে করে। তো তখন দেখা গেছে যে আমরা পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেছে, এবং কোনো একটা দুর্যোগের সময় যে ঢাকায় ফেরা অনেক টেনশন কাজ করতো, যে একটু থেকে একটু কিছু হলেই ডিসকানেক্টেড হয়ে যেত পুরো দেশ থেকে। তো তার মানে কি আমার পদ্মা সেতু হইতেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে ও হইতেছে দক্ষিণবঙ্গ কানেক্ট করছে। পদ্মা সেতুকে ভেঙে ফেললে ওরা হইতেছে আমার দক্ষিণবঙ্গ আমার পুরো ঢাকা সহ পুরো অঞ্চল থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। তাহলে এখানে পদ্মা সেতুকে আমরা একটা কাট এজ বলতে পারি।
কাট এজ তার মানে কি, যেটা আমি যে এজটাকে সরায় ফেললে একটা গ্রাফ দুইটা পার্টে বা দুইটা কম্পোনেন্টে বিভক্ত হয়ে যাবে, ওইটাকে আমি বলি কাট এজ। বা ধরো যদি আমরা কোনো একটা নোটকে সরায় ফেললে, একটা গ্রাফ আছে সবার সবার সাথে কানেক্টেড, কোনো একটা পার্টিকুলার নোটকে আমি সরায় দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, গ্রাফটা দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে। দুই খণ্ডে কখন বিভক্ত হয়, যখন একটা খণ্ডের সাথে আরেকটা খণ্ডের কোনো কানেকশন থাকে না, ঠিক আছে। তো ওই নোটটাকে আমি বলবো কাট ভার্টেক্স। তো এখন তুমি আমাকে বলো তো চিকেন লেগকে ইন্ডিয়ার জন্য আমরা কি বলতে পারি, কাট এজ নাকি কাট ভার্টেক্স? কাটেজ বলা যায়। আচ্ছা, চিকেন লেগটা যদি পুরোটা রাস্তা হয়, রাস্তা দিয়ে কানেকশন দিচ্ছে, ওটাকে কাটেজ বলতে পারি। আর যদি মনে করো পার্টিকুলার একটা লোকেশন আছে, হ্যাঁ পার্টিকুলার একটা লোকেশন আছে, ওই লোকেশনটার দখল নিয়ে নিতে পারলে তোমার হইতেছে যে, মনে করো চিকেন লেগ পর্যন্ত দখল সেভেন সিস্টার্স এর কোনো রাজা নিয়ে নিছে, ওই তার এবং চিকেন লেগের যেখান থেকে স্টার্টিং পয়েন্ট হয়েছে, স্টার্টিং পয়েন্টটাকে যদি আমি একটা নোড হিসেবে কল্পনা করি এবং ওইটা অন্য কেউ দখল নিয়ে নিচ্ছে, তখন ওটা হচ্ছে কাট ভার্টেক্স, ঠিক আছে। আবার ধরো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা এরকম কোন একটা পয়েন্ট থাকে যে এই নোটের দখল আমি নিয়ে নিতে পারছি, মানে এই লোকেশনের দখল নিয়ে নিতে পারছি, মানে পুরো জায়গাটা আমার হয়ে গেছে। মনে করো যে চিটাগাং, চিটাগাং এর দখল নিয়ে নিতে পারলে আমরা কি করব, যে ওই সাইডের পুরাটা আমি দখল অটোমেটিক নিয়ে নিবে, কারণ চিটাগাং থেকে পরে হচ্ছে স্থলপথে বাকিটা হচ্ছে কানেক্টেড, তো চিটাগাং থেকে শুরু হয়েছে, তো তখন কি হবে, এটা কাট ভার্টেক্স হবে, চিটাগাং লোকেশনটা কাট ভার্টেক্স হয়ে যাবে। আর আমি হচ্ছে যে পদ্মা সেতু যে পুরাটা রাস্তা যে আমার কানেক্ট করছে, ওইটা হচ্ছে কাট এজ, ঠিক আছে। এই হচ্ছে কাট এজ বা কাট ভার্টেক্স। তো এরপরে n induced subgraph is a subgraph obtained by deleting a set of vertices। তো আমরা কতগুলা নোড কানেক্ট করার পরে যে সাবগ্রাফগুলা পাবো ডিসকানেক্টেড, ওটাকে আমরা বলবো হচ্ছে ইনডিউসড সাবগ্রাফ। মানে চিকেন লেগকে আলাদা করে ফেললে তোমার হইতেছে ইন্ডিয়া একটা সাবগ্রাফ হবে, আর ওদিকে সেভেন সিস্টার্স আরেকটা সাবগ্রাফ হবে। আচ্ছা, তো এখন আমাকে একটা থিওরেম বলছে যে NH is a graph of NHE of a graph G is a cut edge if এখানে I এর পর দুইটা if দিয়ে কি বোঝায়, if and only if, মানে হচ্ছে তুমি এক সাইড থেকে যেটা প্রমাণ করতেছো অপোজিট সাইড থেকেও প্রমাণ করলে সেম জিনিস আসবে, if it and only if it does not belong to any cycle। আচ্ছা, এখন বলো যদি সাইকেল থাকে তাহলে কেন আমি কাট এজ বলতে পারবো না? কেউ কি নিজের বেসিক আইডিয়া থেকে বলতে পারবা? মানে এতক্ষণ তো তোমাকে অনেক জিওপলিটিক্স এর আইডিয়া বলছি, সাইকেল থাকলে কেন ওইটাকে কাট এজ বলা হবে না? সাইকেলে তো পাথ আবার ঘুরে একই জায়গায় আসবে। হ্যাঁ, মানে সাইকেলের ক্ষেত্রে কি হয়, তোমার একের অধিক রাস্তা থাকে কানেকশন দেওয়ার জন্য, তাই না? তার মানে কি কানেকশন দেওয়ার জন্য একের অধিক তোমার পথ থাকে। তো একটা পথ মানে একটা এজ যদি আমি কেটে ফেলি, তাও কিন্তু আমার কানেকশন দেওয়ার মতো এজ থাকবে। মনে করো এটার এক্সাম্পল কোনটাকে দিতে পারি, মনে করো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রচুর বর্ডার দিয়ে কানেক্টেড, ঠিক আছে। তো আমরা এখন যদি নর্থ বেঙ্গলের বর্ডার সাইডের এলাকা দখল করে ফেলি বাংলাদেশ থেকে, তাও কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের উপর আক্রমণ চালাতে পারবে, কারণ ওইদিকে আবার ধরো যে সিলেটের সাথে কিন্তু ইন্ডিয়ার বর্ডার আছে। তার মানে কি তোমার একটা এজ ডিলিট করে দেওয়ার পরেও যদি কানেকশন নষ্ট না হয়, তাহলে আমরা ওটা বলি কি যে সাইকেলের মধ্যে পড়ছে। এটা বলছে যে an each edge E of a graph G is a cut edge if it does not belong to any cycle। তো সাইকেলের মধ্যে থাকা এজ গুলাকে আমি কাট এজ বলতে পারবো না। তো এটা আমি দুই দিক থেকে দুই ডিরেকশন থেকে প্রমাণ করতে পারি। if E is a cut edge then it belongs to no cycle, assume E is equal to UV is a cut edge। UV মানে হচ্ছে যে দুইটা নোড U, V নিয়ে একটা এজ গঠিত হয়েছে। তো so removing E disconnects the graph, meaning there is no other path between U and V after removing E। তো
নাও সাপোজ ই লাইজ অন এ সাইকেল, তো মনে করি যে ই হচ্ছে একটা সাইকেলের মধ্যে আছে, দেন the cycle provides another path between u and v that does not use it. Example idea u x1 x2 v. So even if we remove e, u and v would still be connected through this alternate path. মানে যদি আমার যেই একটা হচ্ছে ধরো ইউ থেকে ভিতে ডিরেক্ট একটা কানেকশনের একটা এজ গেছে, আবার আরেকটা কানেকশন আছে যে x1 x2 নোড হয়ে, তো তাহলে ইউ থেকে ভি ডিরেক্ট কানেকশনের এজটা কেটে দিল, আমার যেহেতু একটা অল্টারনেট পথ আছে, তো এটা আমার কাটেজ না, ঠিক আছে। তো this contradicts the assumption that E is a cartridge, therefore E does not belong to any cycle. তো তার মানে কি যদি একটা কাটেজ হয় সেটা কোনো সাইকেলের অন্তর্গত হবে না, কারণ সাইকেলের অন্তর্গত হলেই ওটা আর কাটেজ থাকবে না। তারপর আমি যদি ওটাকে অপোজিট সাইড থেকে প্রমাণ করি যে if an edge belongs to no cycle then it is a cartridge, E যদি u v not belong to n যদি কোনো সাইকেলের অন্তর্গত না হয় তাহলে কোনো অল্টারনেট পথ থাকবে না ওই ই ছাড়া, এবং যখন আমি ই কে রিমুভ করে ফেলবো পুরোটা ডিসকানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো তখন কি হবে, ডিসকানেক্টেড হয়ে গেলে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট বেড়ে যাবে, তো তখন এটা কাটেজ হবে। তো এই যে তোমার প্রমাণগুলো আছে, প্রমাণগুলোতে তোমাদেরকে আমি স্বাধীনতা দিব নিজের ভাষায় লেখার জন্য, যে তুমি দুই সাইড থেকে কিভাবে জিনিসটা হইতেছে। এটা ধরো এখানে আমি একটা বর্ণনা লিখছি, এটা তুমি তোমার মতো করে বুঝার ট্রাই করবা, পরে তারপরে তুমি পরীক্ষায় নিজের মতো করে লেখার ট্রাই করবে, ঠিক আছে। তো বেসিক কনসেপ্ট ঠিক থাকলেই হবে। এরপর আসতেছে সার্কিটের ক্ষেত্রে। সার্কিট মানে হচ্ছে যে তুমি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এসে আবার যেখান থেকে স্টার্ট করছিল ওই নোডেই ফেরত আসবা, এবং ইন দা মিডল কোনো এজ রিপিট করতে পারবে না। ভার্টেক্স রিপিট করতে পারো, সমস্যা নাই, কিন্তু কোনো এজ রিপিট করতে পারবে না। তো এখন এটার এক্সাম্পল কি দিচ্ছে যে এ বি সি ডি এ। তো দেখো এ থেকে শুরু করে আমি মাঝখানে এ থেকে বি তে গেছি, এটা একটা এজ, বি থেকে সি তে গিয়েছে ওটা আরেকটা এজ, সি থেকে ডি তে গিয়েছে ওটা একটা এজ, তারপর ডি থেকে এ তে আসছে ওটা আরেকটা এজ। তো আমি আবার এতে বেক করছি, কিন্তু মাঝখানে কোনো এজ রিপিট করি। তারপর অয়লারিয়ান সার্কিট আমি ক্লাসে পড়াইছিলাম যে অয়লারিয়ান সার্কিট কি করে, যে অয়লারিয়ান সার্কিট ইজ এ সার্কিট that uses every edge of the graph exactly once and returns to the starting vertex. তো অয়লারিয়ান সার্কিটে হতে হলে তোমাকে সবগুলো এজ একবার ইউজ করতে হবে অ্যাটলিস্ট, কিন্তু কোনো এজ রিপিট করতে পারবে না, এবং তোমার হচ্ছে স্টার্টিং নোডে আবার ফেরত আসবে। এটা ক্লাসে যেহেতু করছে এটা নিয়ে আর বেশি বললাম না, বেশিক্ষণ বললাম না। তারপরে আসতেছি হ্যামিল্টনিয়ান সার্কিট, এটাও ক্লাসে পড়াইছিলাম যে হ্যামিল্টনিয়ান সার্কিটের বৈশিষ্ট্য হলো যে এখানে প্রত্যেকটা ভার্টেক্স একবারের বেশি দুইবার রিপিট করা যাবে না, কিন্তু স্টার্ট এন্ড এন্ড ভার্টেক্সটা সেম হতে পারে, কিন্তু মিডলে যেই নোডগুলো আছে ওগুলা তোমার একবারের বেশি দুবার ভিজিট করা যাবে। আর যদি তোমার এখানে সার্কিট বলাতে তুমি হচ্ছে স্টার্টিং নোডে আবার ফেরত আসতে পারছো, যদি তোমাকে হ্যামিল্টনিয়ান পথ বলতো, ঠিক আছে, তাহলে কিন্তু এই এ বি সি ডি পর্যন্ত হতো, তখন আর এ পর্যন্ত যেত না। আচ্ছা, এবার আসতেছি হ্যান্ডশেকিং লেমা। এই লেমাটা তোমরা ছোটবেলায় পড়ছো নানা উপায়ে। হ্যান্ডশেকিং লেমা বলতেছে যে তোমার একটা গ্রাফে যতগুলা নোড আছে সবগুলা নোডের ডিগ্রি যদি তুমি অ্যাড করো তাহলে যে সামটা পাও ওটা হচ্ছে তোমার নাম্বার অফ এজের সংখ্যার দ্বিগুণ। এই জিনিসটা পড়ছো না, ডিসক্রিট মেথড পড়ার কথা হ্যান্ডশেকিং লেমা, যে একটা গ্রাফের মধ্যে তুমি যদি একটা এক্সাম্পল দেখতে চাও, এই গ্রাফটার এক্সাম্পল দিয়ে দেখো যে আমি এই সাবগ্রাফটা নিয়ে যদি চিন্তা করি, এস এর ডিগ্রি হচ্ছে 2, ইউ এর হচ্ছে 3, আমি এখানে যোগ বিয়োগটা করতে থাকি, 2 প্লাস তারপর ইউ হচ্ছে 3, ভি এর হচ্ছে ভি এর কত 1 2 3, ভি এরও হইতেছে 3 প্লাস ডব্লিউ হইতেছে 1 প্লাস হচ্ছে টি হইতেছে 3, তাহলে আমার টোটাল কত আসলো 3 6 9 10 12। এটা হইতেছে তোমার সাম অফ ডিগ্রিজ, সাম ম্যাম ছুটি দিতে না, সরি বুঝি নাই, হঠাৎ করে কে চিল্লানি দিল। এই আর অল্প একটু ছুটি দিয়ে দেন ম্যাম।
অল্প একটু পড়ানো বাকি আছে, তাহলে স্লাইডটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ম্যাম আজকে ম্যাম, নামাজে পড়ানো যাবো। অনেক কঠিন ম্যাম। ম্যাম ছুটি দিয়ে দেন। নামাজ আছে? জি ম্যাম। আচ্ছা, নামাজ হইলে এটা আলাদা বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস তো আবার আমাদের দেখা হচ্ছে কবে? না ম্যাম আর দেখা হবে না ম্যাম, এই আবার দেখা ঈদের পরে ম্যাম। এমন ভাবে বলছো আমরা যেন মারা যাব, এগুলা বললো না, না। ম্যাম। কখন মিসাইল অ্যাটাক হয় বলবা যে ইনশাআল্লাহ আবার ঈদের পরে দেখা ম্যাম হবে। অ্যাটেন্ডেন্সের সময় নেট ছিল না, লেট বা প্রেজেন্ট দেওয়া যাবে ম্যাম এখন? আচ্ছা লেট দিতে পারি। আমির হামজা আর কারো এমন সমস্যা আছে তাহলে ওরা লেট প্রেজেন্ট পাবা। ম্যাম ক্লাস লেকচার গুলো গুগল ক্লাসরুমে একটু আপলোড করে দিন ম্যাম। আচ্ছা এটা আমি পড়ানো শেষ হয়নি দেখে দেই নাই, এটা দিয়ে দিব তাহলে। আজকে তো শেষ ঈদের আগে। আচ্ছা আর ঈদের মধ্যে তোমরা যেটা করবা, ক্রিয়েটিভ কোশ্চেন গুলো বানায় ফেলবা, যতটুকু পড়ানো হয়েছে এটা আপলোড দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। প্রত্যেকটা টপিক থেকে কয়টা ক্রিয়েটিভ কোশ্চেন বানাবো? একটা দুটো হলেই হবে? একটা দুইটা না, মানে তোমার কোয়ালিটি দেখা হবে। ক্রিয়েটিভ কোশ্চেন বানাইছো ওটার কোয়ালিটিটা দেখা হবে। আর মানে ধরো কোয়ালিটি ঠিক রেখে যে যত বেশি বানাতে পারবে ওটা তো তার জন্য তত আচ্ছা। ভালো। আর ক্রিয়েটিভ কোশ্চেন গুলা বানিয়ে ওইটা তুমি আমি অ্যাসাইনমেন্টের জন্য ক্লাসরুমে একটা আলাদা সেকশন ক্রিয়েট করে দিব। তো ওখানে তুমি ক্রিয়েটিভ কোশ্চেন গুলা আপলোড আগে দিয়ে দিবা, কারণ তোমাদের ঈদের পরপরই হয়তো বা আমাদের কোশ্চেন জমা দিতে হবে। তো তোমাদের বানানো কোশ্চেন গুলো তার আগে দেখবো। তো তুমি এখন পর্যন্ত যতটুকু পারছো অতটুকু কোশ্চেন বানিয়ে দিয়ে দিতে পারো। পরে ধরো তুমি আবার আপলোড করলে ওটা রিমুভ করে আপডেটেড ভার্সনটা দিবা। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ম্যাম শুধু কোশ্চেন নাকি আনসার সহ কোশ্চেন? শুধু কোশ্চেন গুলো তোমার ইয়াতে মানে ঈদের আগে বা ধরো একটা ডেডলাইন দিব যে ঈদের পরে আমাদের 4টা ক্লাস হবে। তো 4টা ক্লাস হলে মনে করো এপ্রিলের ফার্স্ট উইকে, এপ্রিলের 3 বা 4 তারিখের মধ্যে সব কোশ্চেন দিবা। ঠিক আছে? আর এরপরে তুমি যে কোশ্চেন এন্ড আনসার দুইটা একসাথে করে জমা দিবা তোমাদের যেদিন পরীক্ষা হবে ওই দিন পরীক্ষার দিন রাত্রেবেলা, পরীক্ষার দিন রাত্রেবেলা পর্যন্ত তোমাদের ডেডলাইন থাকবে আনসার সহ আপলোড দেওয়া। আচ্ছা মানে সবগুলো কি মানে ম্যাম পিডিএফ আকারে করে দিব, যে আনসারটা যখন পরীক্ষার আগের দিন দিব সেদিনও পিডিএফ দিব, আবার হ্যাঁ, শুধু হ্যাঁ। কোশ্চেন গুলোও কি পিডিএফ, মানে দুইটাই পিডিএফ? হ্যাঁ হ্যাঁ দুইটা পিডিএফ হবে। ম্যাম এখন যদি Okay. কোশ্চেন আর অ্যানসার একসাথে সাবমিট করি, যখন প্রথম আপনি ওই যে অ্যাসাইনমেন্টের বক্স দিবেন তখন যদি দুইটা একসাথে সাবমিট করি প্রবলেম আছে কোনো? না। না আলাদা আলাদাই করা লাগবে? না তাহলে প্রবলেম নাই, যদি তুমি আগে আগে করে ফেলো তাহলে তো আরো ভালো। না একই পিডিএফ এ কোশ্চেনের পরে অ্যানসার এরকম ভাবে মানে সিরিয়াল অনুযায়ী করার কথা। হ্যাঁ হ্যাঁ ওইটা যদি একভাবে তুমি যদি এখনই সব করে ফেলতে চাও দিতে পারো। আমি ইচ্ছা করে দিছি, স্টুডেন্টরাই জ্ঞান জ্ঞান করে ওরা শেষ করতে পারে না আনসার সহ লিখে। আনসার গুলা লিখলে তোমার পড়া হয়ে যাবে। আর ম্যাথমেটিক্যাল জিনিসপত্র তো রাখবাই। আর আমাদের এই স্লাইডটা শেষ হয়ে গেলে ট্রি, আর ঈদের পরে যেটা পড়াইতাম ট্রি এর একটা স্লাইড, আর ডায়াক্সট্রা অ্যালগরিদম, এই টপিক দুটা পড়াইতাম। তো তোমরা ডায়াক্সট্রা অ্যালগরিদম যেহেতু অ্যালগরিদম কোর্সে পড়ছো, আমি এটা এখনই দিয়ে দিব যে তুমি বাসায় বসে এখনই একা একা পড়ে ফেলবা। ঠিক আছে? মানে আমি ক্লাসে দেখাবো কিন্তু এখন থেকে তুমি নিজে একটা প্রিপারেশন নিয়ে নিবা। ওকে ম্যাম। আর ক্লাসগুলো কি রেকর্ড করা হয়েছিল? ক্লাস তো রেকর্ড করি না, কারণ দেখো এই ক্লাসের মধ্যে যেসব কথাবার্তা বলি এগুলা পরে ভাইরাল টাইরাল হইলে এরপরে তখন ইউএসএ মিসাইল ছুড়া মারবে। না ম্যাম তা কেন হবে? না দেখো এগুলা তোমাদের বুঝানোর জন্য জিওপলিটিক্যাল কথাবার্তা নিয়ে আসতেছি না, এরকম কিন্তু হয়েছে। ওই যে তোমরা মজা করে 7 সিস্টার সহ বাংলাদেশের না একজন বাংলাদেশের মানচিত্র আঁকতে পারে নাই, হ্যাঁ বাচ্চা পোলাপান উল্টাপাল্টা করে আঁকছে, ওইটা নিয়ে ইন্ডিয়াতে খুবই শুরু হয়ে গেছে যে আমরা ওদের দেশের দিকে নজর দিতেছি। বুঝছো? এটা 2024 সালে টুইটারে অনেক লেখালেখি দেখছি যে আমরা নাকি ওদের দেশের দিকে নজর দিতেছি। ম্যাম ময়ূক রঞ্জন অনেক কথা বলছিল ম্যাম, ময়ূক রঞ্জন। হ্যাঁ এরকম দেখো, তারপরে ধরো আমরা একটা ভার্সিটিতে পড়াইতেছি, পরে দিয়ে বলবে যে আমরা ভার্সিটিতে স্টুডেন্টদের ব্রেইন ওয়াশ করতেছি ইন্ডিয়া দখলের জন্য। এসব ইনফর্মাল কথাবার্তা বাইরে গেলে সমস্যা। ঠিক আছে ম্যাম কোশ্চেন কি ম্যাম হ্যান্ড আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো। এই লেডিস উনি ফার্স্ট, করতেছিল ম্যাম, উনিই করতেছিল হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেনটা। হ্যাঁ 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 আসলে লেডিস ফার্স্ট লামিয়া বলো।
ম্যাম কোশ্চেন গুলো কি আমরা মানে আনসার সহ হ্যান্ড রিটেন লিখে তারপর পিডিএফ জমা দিব? হ্যাঁ, আনসার গুলা হ্যান্ড রিটেন হবে। কোশ্চেন যদি চাও তাহলে তুমি হ্যান্ড রিটেন না হলে হবে কোশ্চেন গুলা, বাট আনসার গুলা হ্যান্ড রিটেন হওয়া লাগবে, তুমি যে আসলে পড়াশোনা করছো বাসায়। ওকে ম্যাম। আচ্ছা, ম্যাম একসাথে করেও তো দিতে পারি না? হ্যাঁ একসাথে করে দিতে পারো। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্সটা যদি আরেকবার নেওয়া হতো। অ্যাটেন্ডেন্স তো ম্যাক্সিমামের দেওয়া হয়ে গেছে। কার কার বাকি পড়ছে? একজন হচ্ছে আমির হামজা, তারপরে হইতেছে খাদিজা খানম, আর কার? আচ্ছা বাকিরা চলে যেতে পারো না, আমাদের দেরি হয়ে যেতেছে। যাদের অ্যাটেন্ডেন্স বাকি ওরা বলো ওদেরটাতে। ম্যাম খাদিজা খানম 385। দাঁড়াও, আচ্ছা আমার ইউএমএস কোথায় গেল?